আপনারা ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, যেখানে আলোচনা করা হয়েছে স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকা, আজাদ হিন্দ ফৌজ গঠন, কিংবা ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে দেশ ছেড়ে পালানো, এমনকি তাইওয়ানে প্লেন ক্র্যাশে নেতাজির মৃত্যু। এই গল্পটাও আমাদের সবার জানা, কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো 1945-এর পর কি হয়েছিল। সত্যি কি নেতাজির মৃত্যু হয়েছিল, নাকি এর পেছনে রয়েছে কোনো হাড় হিম করা সত্য? নেতাজি কি আদৌ মারা গেছিলেন, নাকি পুরোটাই একটা সাজানো থিওরি? এই প্রশ্নটা মাথায় ঘোরে না এমন শিক্ষিত ভারতীয়দের সংখ্যা প্রায় হাতে গোনা। আর সেই ভারতীয় যদি বাঙালি হয় তাহলে তো কোনো কথাই নেই। ভিডিওর এই অধ্যায়ে আমি নেতাজির অন্তর্ধান পরবর্তী এমন একটা ঘটনার কথা বলবো যা শুনলে আপনিও খানিকক্ষণ থমকে যাবেন। গল্পটা শুরু হয় 90-এর দশকে। পূরবী রায়, যিনি রাশিয়ান ভাষা এবং তাদের ইতিহাস নিয়ে পড়াশোনা করার জন্য রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন। তবে পূরবী দেবী যে শুধুমাত্র পড়াশোনার জন্যই রাশিয়া গেছিলেন তা কিন্তু নয়। অনেকেরই অজানা তিনি পড়াশোনার পাশাপাশি নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কেও গোপনে গবেষণা করছিলেন। সালটা 1991। ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। রাশিয়ার মধ্যে তুমুল অরাজকতা। আর এই সুযোগে রাশিয়ান গভর্নমেন্টের কিছু ক্লাসিফাইড সিক্রেট ফাইল এবং গোপন ছবি ব্ল্যাক মার্কেটে নিলামে উঠতে শুরু করে। অর্থের লোভে এক শ্রেণীর মানুষ দেশের গোপন নথি বিক্রি করতে শুরু করে। 1991 সালের সেপ্টেম্বর মাস। পূরবী দেবী এমনই একটি অকশনে যান। কেউ দৌড় হাঁকাচ্ছেন, আবার কেউ দেখতে এসেছেন। কিন্তু পূরবী দেবীর চোখে আটকে যায় একটি পুরনো ফটোগ্রাফ। ছবিটা আর পাঁচটা সাধারণ ছবির মতো ছিল না। ছবিটা ছিল একটা ডিটেনশন ক্যাম্পের। সাধারণত ডিটেনশন ক্যাম্পগুলি নোংরা এবং অস্বাস্থ্যকর হয়, কিন্তু ছবিতে যে জায়গাটি ছিল সেটা ডিটেনশন ক্যাম্প কম একটা সেফ হাউস বেশি মনে হচ্ছিল। পূরবী দেবী ছবিটা হাতে নিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে শিউরে উঠলেন। ছবিটার কেন্দ্রে একজন লম্বা চওড়া চেহারার মানুষ, এবং তাকে ঘিরে রয়েছে কয়েকজন বন্দুকধারী রাশিয়ান আর্মড অফিসার। ভালো করে দেখতে গিয়ে পূরবী দেবীর চারপাশটা কেমন থমকে গেল, কারণ ওই ব্যক্তিটি আর কেউ নন, খোদ নেতাজি সুভাষচন্দ্র বসু। খোঁজ নিয়ে জানা গেল ক্যাম্পটি মস্কো থেকে একটু দূরে পোডোক্স নামক জায়গায়। কিন্তু সমস্যা হলো ওই জায়গাটি ছিল জিআরইউ এর কার্যালয়, আর জিআরইউ হলো রাশিয়ান ফরেন মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি। কথায় আছে সাইবেরিয়ান বাঘের সামনে পড়লে তাও বাঁচা যায়, কিন্তু জিআরইউর নজরে একবার পড়লে যমরাজও তাকে বাঁচাতে পারে না। তাই সেখানে ঢোকা ছিল অসম্ভব, কিন্তু ইচ্ছে থাকলে উপায় হয়। পূরবী রায় যোগাযোগ করলেন তার রাশিয়ান বন্ধু আলেকজান্ডার কালাশনিকভের সাথে, যিনি রাশিয়ান আর্মির মেজর জেনারেল র্যাঙ্কের ছিলেন। ছবিটা দেখে আলেকজান্ডার নিজেই ব্যক্তিগত তদন্ত শুরু করলেন। তারপর তিনি গোপন ফাইল ঘেঁটে যা তথ্য পেলেন তা শুনে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। আলেকজান্ডার জানালেন 1946 সালের অক্টোবর মাসে তৎকালীন রাশিয়ান শাসক স্টালিন এবং তার 3 সহকারী মল্টো অড্রিসনিস্কি এবং ইয়াকুব মালিকের সাথে একটি গোপন মিটিং করেন। রাশিয়ান ক্লাসিফাইড ফাইলে এই মিটিংয়ের নাম ছিল টু কিপ চন্দ্র বোস, অর্থাৎ চন্দ্র বোসকে কোথায় রাখা হবে। একবার ভাবুন, যে মানুষটা 1945 সালের 18ই আগস্ট প্লেন ক্র্যাশে মারা গেছে বলে বিশ্ববাসী জানে, তাকে কোথায় লুকিয়ে রাখা হবে তা নিয়ে 1946 সালের অক্টোবর মাসে রাশিয়ানরা কেন মিটিং করবে? তাহলে কি 1945 সালের সেই দুর্ঘটনা পুরোটাই সাজানো ছিল? রাশিয়ান ফাইলের এই তথ্য যদি সত্যি হয়, তবে প্রশ্ন ওঠে, নেতাজি কি রাশিয়ার জেলেই শেষ হয়ে গেছিলেন, নাকি সেখান থেকেও তিনি বেরিয়ে এসেছিলেন? বহু গোয়েন্দা রিপোর্ট এবং স্থানীয় সূত্র দাবি করে 1950-এর দশকে হিমালয়ের দুর্গম পথ ধরে এক সন্ন্যাসী ভারতে প্রবেশ করেন। তার পরনে ছিল গেরুয়া বসন, চোখে গোল চশমা, আর গলায় সেই পরিচিত গাম্ভীর্য। তিনি এসে আশ্রয় নিলেন উত্তরপ্রদেশের ফৈজাবাদে এবং নাম নিলেন গুমনামি বাবা। এই গুমনামি বাবা কখনো পর্দার বাইরে আসতেন না। তিনি বলতেন, আমার মুখ দেখলে দেশের ক্ষতি হবে এবং বিশ্বজুড়ে তোলপাড় হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সামান্য এক সাধুর সঙ্গে দেখা করতে কারা আসতেন জানেন? পবিত্র মোহন রায়, যিনি আজাদ হিন্দ ফৌজের সিক্রেট সার্ভিসের লোক ছিলেন। আসতেন বিপ্লবী লীলা রায়, নেতাজির ছোটবেলার বন্ধুরা। এখন প্রশ্ন হলো, আইএনএর টপ র্যাঙ্কের অফিসাররা কেন এক সামান্য সাধুর পায়ের ধুলো নেওয়ার জন্য ফৈজাবাদে ছুটে আসতেন? তারা কি জানতেন পর্দার ওপারে কে বসে আছেন? সবচেয়ে বড় বোমাটা ফাটে 1985 সালে, গুমনামি বাবার মৃত্যুর পর। পুলিশ যখন তার ঘর থেকে উদ্ধার হওয়া ট্রাঙ্কটি খোলে, সারা ভারতবাসীর চোখ তখন কপালে উঠে যায়। একটা সাধুর ঘর থেকে কি পাওয়া যেতে পারে? কম্বল, চিমটা? কিন্তু না, পাওয়া গেল জার্মান বায়োনোকুলার, দামি রোলেক্সের ঘড়ি এবং দামি চুরুট। আর পাওয়া গেল সেই বিখ্যাত গোল্ডেন ফ্রেমের চশমা, যা হুবহু নেতাজি চশমার মতো। পাওয়া গেল নেতাজির পরিবারের ব্যক্তিগত চিঠি এবং আজাদ হিন্দ ফৌজের গোপন নথিপত্র। হ্যান্ডরাইটিং এক্সপার্ট বিলাল, যিনি সরকারের হয়ে কাজ করতেন, তিনি পরীক্ষা করে স্পষ্ট জানিয়েছিলেন গুমনামি বাবার হাতের লেখা এবং নেতাজির হাতের লেখা পুরোপুরি এক এবং অভিন্ন। ভাবুন তো, তিনি যদি নেতাজি নাই হন,
তবে রাশিয়ার সেই রিটেনশন ক্যাম্পের গল্প আর ফৈজাবাদের এই সাধুর ট্যাঙ্কে রাখা গোপন নথিপত্র সবই কি একটা কোইন্সিডেন্ট? সত্যিটা হয়তো কোনো ফাইলের নিচে চাপা পড়ে রয়েছে অথবা পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু ফৈজাবাদের সেই ট্যাঙ্কে পাওয়া চশমাটা আজও আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমরা কি আমাদের হিরোকে চিনতে ভুল করলাম? আমরা এই চ্যানেলে এই কাজটি করার চেষ্টা করি, আপনাকে স্রোতে না ভাসিয়ে ঘটনার গভীরে গিয়ে ভাবতে শেখাই। যদি আপনি মনে করেন এই ধরনের লজিক্যাল আলোচনা এবং সত্য ঘটনা প্রত্যেক বাঙালির জানা দরকার যাতে তারা গুজবের বিভ্রান্ত না হয়, তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনার এই একটি লাইক এই ভিডিওটি হাজার হাজার সচেতন বাঙালির কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি সেই অল্প সংখ্যক মানুষদের মধ্যে একজন হন যারা খবর বা গুজব শুনেই বিশ্বাস করেন না, বরং তার পেছনের লজিক খুঁজতে চান, তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই। এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই যুক্তিবাদী পরিবারের অংশ হন, কারণ আমরা এখানে শুধু ভিডিও বানাই না, চিন্তাধারা বদলানোর চেষ্টা করি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আরও এক জ্বলন্ত সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন, সজাগ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।